আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে কাছাড় জেলা প্রশাসন এবং মাই ভারতের যৌথ উদ্যোগে আয়োজিত হয় একটি র্যালি। হাজার হাজার নাগরিক, ছাত্রছাত্রী ও সরকারি আধিকারিক এই র্যালিতে সামিল হন। ঐক্য পদযাত্রা, সাংস্কৃতিক উৎসব এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে জাতীয় সংহতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের এক মহৎ প্রতীক। র্যালি শেষে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বললেন, আজি আমি যি ঠাইত আছো ভাৰতবৰ্ষ আৰু এই ঠাইত যে অহালৈকে যি পৰিক্ৰমা, এই পৰিক্ৰমাত যিসকলে আত্মাহুতি দিলে, যিসকলে প্ৰচণ্ডভাৱে কাম কৰিলে, তাৰ ভিতৰত আমাৰ এজন আমাৰ কাৰণে মহাপুৰুষ ক'ব পাৰোঁ, সর্দার বল্লভভাই পেটেল। সমাজের মানুহে তেওঁক সর্দার উপাধি দিছিল, তেওঁক লৌহ মানৱ কৈছিল। তাৰ মূল কাৰণ যে আজিৰ পৰা ১৫০ বছৰ আগতে তেওঁৰ জন্ম হৈছে আৰু স্বাধীন ভাৰতবৰ্ষের পোৱালৈকে তেওঁ বহুতবাৰ জেলত গৈছে, বহুত আন্দোলনত চামিল হৈছে আৰু লগে লগে যেতিয়া ভাৰতবৰ্ষ স্বাধীন হ'ল, প্ৰথম উপ প্ৰধানমন্ত্ৰী, ডেপুটি প্ৰাইম মিনিষ্টাৰ আৰু হোম মিনিষ্টাৰ আছিল। আৰু তেওঁৰ জৰিয়তেই আমি আজিৰ দিনত এক সাৰ্বভৌম ভাৰতবৰ্ষ আমি খুঁজি পাওঁ। কাৰণ ৫৬২টা সৰু ডাঙৰ ৰাজ্য আছিল। এই ৰাজ্যক একত্ৰীকৰণ কৰি এক সুন্দৰ ভাৰতবৰ্ষ নিৰ্মাণের কারণে এক কনস্টিটিউশনের জৰিয়তে গণতান্ত্রিক উপায়ে এই রাষ্ট্র পরিচালনা করার কারণে তেওঁৰ অৱদান অনস্বীকাৰ্য আৰু তেওঁৰ অৱদান আটাইতকৈ বিশাল আছিল। সেইকাৰণে আজি তেওঁৰ ১৫০তম জন্ম দিৱসত আমাৰ পৰম শ্ৰদ্ধাৰ মোদীজীয়ে সমগ্ৰ ভাৰতবাসীক আহ্বান কৰিছে যে আমি সমাজের প্রতিটা মানুষ একত্রিত হই, প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হই। তেওঁৰ কারণে আমি আজি রান ফর ইউনিটি বা একতার যাত্রা আমি করিম। আৰু লগতে আমি এই যে স্বদেশ ভাল পাওঁ, তার কারণে আত্মনির্ভর ভারতের কারণে প্রতিজন মানুষ যাতে আত্মনির্ভরশীল হয়, ভারতবর্ষ যাতে আত্মনির্ভর ভারত হই গড় লৈ উঠে, তার কারণে আমি প্রয়াস করিম, সমাজক জাগ্রত করিম। এই কথার কারণে আজি আপোনালোকে দেখিছে যে আজি বিচি এই জিলার ডিস্ট্রিক্ট কমিশনার লগতে প্রতিজন সরকারি কর্মচারী, আমার স্কুলের কণ কণ ল'ৰা ছোৱালী, আমার সমাজের প্রতিষ্ঠিত নাগরিকসকল অংশগ্রহণ কৰিছে, আমাৰ সাংবাদিক বন্ধুসকল অংশগ্রহণ কৰিছে, মিডিয়াৰ বন্ধুসকল সকলে মিলি আমি বিচাৰিছোঁ যে সমাজক উদ্বুদ্ধ কৰিব লাগে, জাগ্ৰত কৰিব লাগে এক আত্মনির্ভর ভারতবর্ষের কারণে। এইখিনি আজিৰ দিনৰ আমাৰ যে কাৰ্যক্রম। সাংসদ কনক পুরকায়স্থ বললেন, সর্দার বল্লভভাই পেটেল আমার বর্তমান যে ভারতবর্ষ আছে, যে রূপত আমি ভারতবর্ষ দেখিছোঁ, তার রূপকার আমি কম। কারণ সর্দার বল্লভভাই পেটেল যদি না থাকলেতেন, তেতিয়াহ'লে আজি ভারতবর্ষ যে এটা সংগঠিত রূপ আমি দেখিছোঁ, সেইটো আমি নেদেখিলেতেন। সর্দার বল্লভভাই পেটেল ভারতবর্ষৰ অখণ্ডতা ৰক্ষাৰ কাৰণে সি বহুত চেষ্টা কৰিছিলে। আৰু তাৰপিছত তেওঁৰ যিটো মূল যিটো তেওঁৰ চৰিত্ৰ যিটো বৈশিষ্ট্য আছিলে, যে তেওঁ একটা মানে ডিটাৰমাইণ্ড এটা মেণ্টেলিটি লৈ চলিছিলে আৰু দূৰদৰ্শী এজন ব্যক্তিত্ব আছিলে। তাৰ লগত সবচেয়ে ডাঙৰ যিটো আছিলে যে ভাৰত মায়ের প্ৰতি তেওঁৰ যে মানে নিষ্ঠা আৰু শ্ৰদ্ধা, সেইটো আমি তেওঁৰ পুৰা মানে গোটেই জীৱনটো মানে আমি যদি পৰ্যালোচনা কৰোঁ, আমি সেইটো আমি দেখিবলৈ পাওঁ। আজিৰ দিনত আমি সর্দার বল্লভভাই পেটেলৰ ১৫০তম জন্মজয়ন্তীত আমি একতা যাত্ৰা
গোটেই ভাৰতবৰ্ষত সব ঠাইত এই একতা যাত্ৰা অনুষ্ঠিত হৈছে। এই একতা যাত্ৰা অনুষ্ঠিত হোৱাৰ যিটো পিছত যিটো কাৰণ যিটো আছে, সেইটো কাৰণ এটাই যে ভাৰতবৰ্ষত আমি আমাৰ যিটো মনত যিটো বিভাজনৰ এটা চিন্তা, আমাৰ যিটো ভাৰতবৰ্ষৰ জাতি জনগোষ্ঠী সব আমি একেলগে থাকিব পাৰোঁ, এই তাৰ যিটো চিন্তা কৰি চৰ্দাৰ বল্লভভাই পেটেলে তাৰ জীৱন যিটো মানে উৎসৰ্গ কৰিছিলে ভাৰতবৰ্ষৰ কাৰণে, সেইটোৰ এটা প্ৰতিফলন আমি আজি আমাৰ যিটো সমদল যিটো হৈছে সেই সমদলত আমি দেখিবলৈ পাইছোঁ, এবং সেইটোৱেই এটা বাৰ্তা আমি গোটেই ৰাইজৰ কাষত আমি দিয়াৰ চেষ্টা কৰিছোঁ। শ্রীভূমি জেলায়ও শুক্রবার বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী পালন করা হয়। এ প্রসঙ্গে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক বললেন, সর্দার বল্লভভাই প্যাটেল যে ১৫০তম জন্মবর্ষ প্রতিপালন করার জন্য আমাদের রাজ্য কমিটি থেকে আমাদের মাননীয় সভাপতি দিলীপ শইকিয়াজি যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ অনুসারে আমরা আজকে কার্যক্রম করছি। আমার সঙ্গে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস উপস্থিত আছেন, তৎসঙ্গে ভারতীয় জনতা পার্টির অগণিত ভাই বোনেরা সবাই আজকে আমাদের এই কার্যক্রমে উপস্থিত হয়েছেন। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সর্দার বল্লভভাই প্যাটেল তার ১৫০তম জন্মদিন উপলক্ষে আমরা রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি। আমরা কিছুক্ষণ পর আমরা একতা যাত্রা আমরা শুরু করব। আম্বেদকর জির মূর্তির পাদদেশ থেকে আমরা এই যাত্রা শুরু করব, আর কিছু রাস্তা পরিক্রমা করে আমাদের দলীয় কার্যালয় ভারতীয় জনতা পার্টির নেতাজি স্ট্যাচু পর্যন্ত আমরা যাব। ওখান থেকে ফিরে এসে দলের কার্যালয়ে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। এটাই আজকে কার্যক্রম। মিন, আবগারি ও অন্যান্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বললেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ২ দপ্তরের দায়িত্ব ছিল এবং ওনার উপর দায়িত্ব অর্পণ করা হয়েছিল যে প্রত্যেকটি রাজ্যকে আলোচনার মাধ্যমে যাতে আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং ভারতবর্ষ একটা বৃহত্তর রাজ্য হিসাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হতে পারে, এবং তিনি সেই কাজ করে দেখিয়েছিলেন, যার দরুনাকে সর্দার বল্লভভাই প্যাটেল হিসাবে ওনাকে সবাই আমরা জানতে পেরেছি। ওনার যে আখ্যা সর্দার, সমগ্র ভারতবর্ষের সবাই ওনাকে, ওনার কথা সবাই মেনে নিয়েছিল। ২-১টি রাজ্য যেমন জুনাগড়, হায়দ্রাবাদ, এদের ২-১টি-৩টি রাজ্য ছাড়া বাকি প্রত্যেকটি রাজ্য ওনার কথায় সাড়া দিয়ে সবাই একত্রিত হয়েছিল। এবং আজকে আমাদের যে শ্রদ্ধার পবিত্র গণতন্ত্রের প্রতিষ্ঠাতা যে কমিটি গঠন হয়েছিল, ওই কমিটিরও একজন মূল সদস্য হিসাবে সর্দার বল্লভভাই প্যাটেল জি এই কমিটিতে ছিলেন। সাংসদ কৃপানাথ মালা বলেন, ৫০তম জন্মশতবার্ষিকী সর্দার বল্লভভাই প্যাটেলের পুরা ভারতবর্ষে, এটা ভারতবর্ষেই চলছে, এবং আমরা হাইলাকান্দি জেলাতে আমরা সকালে শুরু হয়েছে, এবং আমরাও ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে হাইলাকান্দিতেও যেভাবে প্রোগ্রাম ছিল, যে কালচারাল প্রোগ্রাম, পদযাত্রা, এগুলো শেষ হয়েছে, প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে, এবং আজকে থেকে আরম্ভ হয়েছে, এখানে চলবে ২৫ তারিখ পর্যন্ত। আমরা হাইলাকান্দিতে আরও কয়েকটা প্রোগ্রাম আছে, এবং কেবল পদযাত্রা নয়, এটার সঙ্গে ডিবেট কম্পিটিশন আছে, এসে লেখার কম্পিটিশন আছে, যোগা আছে, স্বচ্ছতা আছে, প্ল্যান্টেশন আছে, সব কিছু মিলিয়ে এই কয়েকদিন এই প্রোগ্রামটা চলবে। আমরা সবাই জানি সর্দার বল্লভভাই প্যাটেল ইউনিটির একটা প্রিয় ছিলেন, উনি আয়রনম্যান, এবং ওনার যে কথাগুলো আছে, যে ওনার জীবনে যেটা করেছিলেন, সেটাই আমরা মানুষকে বলতে চাই আজকে ১৫০তম দিবসে, যে উনি যেভাবে ভারতকে এক করে রেখেছিলেন, চেষ্টা করেছিলেন ওনার সময়ে, ওইভাবে আমরা এই ভারতবর্ষ আমরা জানি বিভিন্ন জাতির দেশ, বিভিন্ন ভাষাভাষী আছে, এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে, কিন্তু সবাই মিলিয়ে ভারতীয়। ওই মেসেজটা দেওয়ার জন্যই আজকে এই প্রোগ্রাম হচ্ছে, যে আমরা ভারতবর্ষে যারাও যে কোনো ভাষাও থাকুক না কেন, কিন্তু ভারতের ব্যাপারে আমরা সব এক থাকবো, ভারতীয় হিসেবে থাকবো, যেটা আমরা কয়েকদিন আগেই আমাদের অপারেশন সিন্দুরের মারফতে ভারত এক হয়ে আমরা লড়াই করেছিলাম, আমরা জয়ী হয়েছি। এর আগেও যখন ব্রিটিশ ছিল
তখন সর্দার বল্লভভাই পটেল সবাইকে এক করে রেখে এই ব্রিটিশের সঙ্গে আমরা যুদ্ধ করে আমরা জয়লাভ করেছি। গতিকে একতা থাকলেই আমরা সর্বশ্রেষ্ঠ হতে পারবো। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন যে আমরা ভারত বিশ্বগুরু বানাবো। সেটা বানানোর রাস্তাই হচ্ছে এটা ইউনিটি। আমরা যত সময় এক থাকবো না আমরা কেউ সঙ্গে পারবো না। আমরা যখন এক হয়ে যাব পৃথিবীতে কোনো দেশ আমাদের সঙ্গে পারবে। এটাই আমাদের শক্তি। আমাদের ভারত, এক ভারত, সর্বশ্রেষ্ঠ ভারত, আত্মনির্ভর ভারত বানাতে আমরা চেষ্টা করছি, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আজকে এটাই মেসেজ দেওয়া দরকার, এক সব ভারতীয় হয়ে সর্বশ্রেষ্ঠ ভারত আমরা বানাবো। এদিকে হাইলাকান্দি জেলায়ও শুক্রবার বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি শহরে একতা দৌড় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন পক্ষকাল ব্যাপী নানা কার্যসূচি গ্রহণ করেছে। এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী জানান, শুক্রবার থেকে হাইলাকান্দি জেলায়ও সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে বিভিন্ন কার্যসূচি শুরু হয়েছে। 15 দিন ব্যাপী এই কার্যসূচির মাধ্যমে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে। জেলা প্রশাসন থেকে 15 দিন ব্যাপী এই উপলক্ষে কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। প্রথম দিনে হাইলাকান্দি শহরে শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে একতা দৌড় পদযাত্রা বের করা হয়। এতে সাংসদ কৃপানাথ মালা, জেলা কমিশনার অভিষেক জৈন, সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা সহ সর্বস্তরের জনসাধারণ সামিল হন লৌহ মানবকে শ্রদ্ধা জানাতে। এই পদযাত্রায় অন্যান্যদের মধ্যে আরও ছিলেন পুরসভার চেয়ারম্যান মানব চক্রবর্তী, জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী সহ বেসরকারি সংগঠনের কর্মকর্তা, এসএইচজি মেম্বার, শিক্ষার্থী সহ সর্বসাধারণ এতে সামিল ছিলেন। এই উপলক্ষে লৌহ মানব প্যাটেলের প্রতিকৃতিতেও মাল্যদান করা হয়। শুক্রবার পাশাপাশি একটি সাংস্কৃতিক কার্যক্রম ও পরিবেশন করা হয় জেলা কমিশনারের কার্যালয়ে। এতে যোগব্যায়াম প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক কার্যক্রম ও যোগব্যায়াম প্রদর্শনীর অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সাংসদ শ্রী কৃপানাথ মালা দেশকে ঐক্যবদ্ধ রাখতে লৌহ মানব প্যাটেলের সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, লৌহ মানব দেশকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করে গেছেন। তার স্বপ্ন ছিল এক ভারত, শ্রেষ্ঠ ভারত, আত্মনির্ভর ভারত। এদিকে এই প্রথম দিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণের প্রথম দিনে এসএইচজি অর্থাৎ আত্মসহায়ক গোষ্ঠীর উৎপাদিত সামগ্রীর একটি প্রদর্শনী ও মেলারও আয়োজন করা হয় হাইলাকান্দি শহরের গান্ধীঘাটে। সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণকারীদেরকে ও প্রশাসন থেকে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। পক্ষকালব্যাপী এই কার্যসূচির অধীনে এরপর থাকবে বিতর্ক প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। কুইজ কম্পিটিশনও থাকবে। এছাড়া 4 নভেম্বর থাকবে বৃক্ষরোপণ অভিযান। 6 নভেম্বর থাকছে স্বাস্থ্য শিবির, প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হবে। এর পাশাপাশি ফিটনেস অ্যাওয়ারনেস প্রোগ্রামও চলবে 6 নভেম্বর। এরপর 7 নভেম্বর জেলার 62টি অমৃত সরোবরের সাফাই অভিযান চালানো হবে। 7 নভেম্বর পাশাপাশি থাকবে সেমিনার এবং ওয়ার্কশপ। এরপর 10 নভেম্বর জেলা পর্যায়ের আরও একটি পদযাত্রার আয়োজন করা হচ্ছে। 10 নভেম্বর আরও থাকছে সাংস্কৃতিক কার্যক্রম। লৌহ মানবের প্রতিকৃতিতে ওই দিন ফের পুষ্পমাল্য অর্পণ করা হবে। স্বদেশী আত্মনির্ভর ভারতের শপথও সেদিন নেওয়া হবে। এরপর 11 নভেম্বর জেলা জুড়ে সাফাই অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে এইসব কার্যসূচিতে জেলার আপামার জনসাধারণ
সক্রিয় অংশগ্রহণ করছেন। সব মিলিয়ে লৌহ মানবের ১৫০তম জন্মজয়ন্তীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে জেলা জুড়ে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের দূর শিক্ষা কেন্দ্রের উদ্যোগে শনিবার শিলচর বঙ্গভবনে দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার বিষয় ছিল বাংলা পাঠে পেশাগত দক্ষতা বৃদ্ধি। এদিনের কর্মশালায় করিমগঞ্জের রবীন্দ্রসদন গার্লস কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করে। এই কর্মশালায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আচার্য ডক্টর বিভাস রঞ্জন চৌধুরী, ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর ও ডক্টর জয়ন্ত দেব রায়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বরাকবঙ্গের কেন্দ্রীয় সভাপতি গৌতম প্রসাদ দত্ত বলেন, আজকে প্রাতিষ্ঠানিক নিযুক্তির বাইরে নতুন যেগুলো সুযোগ আমাদের হাতে আসছে সেগুলো ধরার জন্যে আমাদের প্রতিদিন আমাদের পড়াশোনার যে পাঠ্যক্রমের বইয়ের বাইরেও কিছু পড়াশোনা করতে হবে এবং প্রতিদিন যা দেখলাম সেগুলো আত্মস্থ করার চেষ্টা করতে হবে। জগৎটা কোন দিকে যাচ্ছে সেটা জানতে হবে। এই কাজটা যদি করতে পারো, এখানে পরামর্শ এসছে যে সংবাদপত্র পড়ার কথা, সব দিন হয়তো নানান কারণে সম্ভব হবে না। আমার একটা আবেদন থাকবে তোমাদের কাছে, তোমরা সুযোগ পেলে কিন্তু পত্রিকা পড়বে, সেটা বাংলা হোক ইংরেজি হোক, পত্রিকা পড়বে। পত্রিকা কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের। এবং সবশেষে যে কথাটা বলছি, যে দক্ষতা বিকাশের প্রথম পরীক্ষাটা হবে তোমাদের রবীন্দ্রসদন গার্লস কলেজে ফিরে যাওয়ার পর। আমার পরামর্শ এবং যারা মাস্টার মশাইরা এসছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, আজকে করিমগঞ্জ থেকে রেলে চড়ার সময় থেকে সারাদিন এখানে থাকবে, অনেকগুলো কথা শুনবে, লাইব্রেরি দেখবে, লাইব্রেরিতে অনেকগুলো বই আছে দেখবে, তারপর খাওয়া দাওয়া শেষে করিমগঞ্জ ফিরে যাবে। কালকে সকালে উঠে তোমাদের প্রথম কাজ হচ্ছে সারাদিনের দিনলিপিটা লেখা, এবং সেটা লেখাই শেষ নয়, তোমাদের অধ্যাপক অধ্যাপিকা যারা এসছেন তাদের কাছে এটা দেখবে, স্যার ম্যাডাম দেখুন আমি আমার অভিজ্ঞতার কথা লিখেছি। আসাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, আমি আমার নিজের মেয়ের ক্ষেত্রেও বলেছি, প্রথম দিন ফার্স্ট ডে অফ দ্য ইউনিভার্সিটি লিখে রাখো। এবং সেটা আমাকে দেখালে হবে না, আমি তোমার বাবা দেখালে হবে না, তোমার এইচওডি আছেন, তোমার অধ্যাপক যারা আছেন বিশ্ববিদ্যালয়ে তাদের দেখাবে। এটা আমার পরিজন জানাশোনা তাদেরও কথা বলি। তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা কিন্তু আমার কথাটা মন দিয়ে শুনবে, এগুলো লিখবে যে যেভাবে পারো। আমি পারি না এই কথাটা তোমাদের মন থেকে ঝেড়ে ফেলো, আমি পারবো। এবং লিখে ম্যাডাম এবং স্যারকে দেখাবে, নিশ্চয়ই দেখে ওনারা বলবেন, খুব বেশি বড়র দরকার নেই, যে তোমরা তোমাদের যে ভাবনা কিভাবে প্রকাশ পেয়েছে লেখার মধ্য দিয়ে সেটা দেখবেন, তোমাদের পরামর্শ দেবেন আগামী দিনে আরো বৃহত্তর অঙ্গনে তোমরা যাতে গিয়ে প্রতিযোগিতায় দাঁড়াতে পারো। জয় তোমাদের হবে। রবীন্দ্রসদন মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর তনুশ্রী ঘোষ বললেন, এখানে একটা কথা মনে হয় যে আজকে যত ছাত্র নিয়ে আসতে পেরেছি, 10 বছর পর কি বাংলায় এতটা ছাত্র থাকবে? আজকে যারা বাংলা মাধ্যম বিদ্যালয়ে পড়ছেন বা বেশিরভাগ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে, তাদের যখন বাংলা ভাষাটা তারা পড়েন, তারা খুব অবজ্ঞা ভরেই পড়েন। তাদের মধ্যে সেই ধরনের তৃপ্তি, দক্ষতা, ভালোবাসা বাংলার প্রতি সেই বিষয়টা দেখা যায় না। অতএব তারা যে বাংলায় অনার্স নেবেন, এখন তো অনার্স নেই, তারা যে বাংলায় ডিএসসি নিয়ে পড়বেন বা মাস্টার ডিগ্রি করবেন, সেটা একটা সীমিত আশা মনের মধ্যে রইল, খুব বড় আশা নয়। কারণ গৌহাটি আর্য বিদ্যাপীঠ কলেজে যে আমাদের কলিগরা আছেন, তারা বলেন, দিদি বা বোন তুমি ছাত্র পাঠিও, একদম ছাত্র নেই, তলানিতে পৌঁছে গেছে। কেন, গুয়াহাটিতে কি বাঙালি নাই? আছে, কিন্তু তারা পড়তে চাইছে না। তার কারণ হচ্ছে বাংলা নিয়ে পড়ে এখানে যারা বসে আছে তাদের প্রায়ই আমি জিজ্ঞাসা করি ক্লাসরুমে যে তোমরা কি হবে,
দু একজন হাত তুলে বলে শিক্ষক, বাকিরা আর কিছু বলতে পারে না। এই যে জীবিকার ক্ষেত্রে তাদের যে একটা দোলাচলতা, যে আমরা ঠিক কি হব, এইটার জন্যই আজকে বিশ্ববিদ্যালয়ে যে এই যে বাংলা পাঠে পেশাগত দক্ষতা বৃদ্ধির একটা বিষয়, তোমাদের যে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিয়েছে, এটা কিন্তু অনেক বড় কথা। উনি বলেছেন যে এই ধরনের সুযোগ আমাদের সময় কিন্তু ছিল না। আমরা কিন্তু একটা ফাইনাল ইয়ারের পরীক্ষা দিতাম, শেষ হয়ে যেত, কিন্তু বিশ্ববিদ্যালয়ের চাপের মুখে ফেলেও, মানে পাঠ্যক্রমের চাপ আছে তোমাদের, কিন্তু তারপরেও যে বিষয়গুলি তোমরা শিখছো সেটা কি কম বড় কথা? আজকে যে এত দূর রাস্তা তোমরা এসেছো, উনি বলেছেন যে দিনলিপি মতো করে লেখার জন্য, এটা তো ইনফর্মাল এডুকেশন। বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে এত দূর যাত্রা করলে, এত সুন্দর একটা জায়গা দেখতে পেলে, এটাই কিন্তু অনেক বড় কথা। আমাদের মায়েদের সময় না বাড়ি থেকে ডেকে নিয়ে চাকরি দিত। তারা মা বলেছিলেন যে আমি বিএসসি পাস করার পর আমার 4টা চাকরি হয়েছিল, আমি করিনি, আমি ঘরের বউ, আমাকে চাকরি করতে দেওয়া হয়নি। আমার সময়ও আমি মোটামুটি একটা হয়ে গেছে, কিন্তু তোমাদের সময়টা কিন্তু অনেক কঠিন সময়। তোমরা বাংলা নিয়ে পড়ছো, অনেকেই বলে বাংলা নিয়ে পড়ে কি হয়। তো এই যে আজকের যে পাঠ্যক্রমের মধ্যে আছে না, তোমাদের সংবাদপত্রে কিরকম লিখতে হয়, কিভাবে বিজ্ঞাপন লিখতে হয়, কিভাবে অনুবাদ করতে হয়, সমস্ত বিষয় কিন্তু জীবনে কাজে আসবে। আমরা যখন বাইরে না ডাক্তার দেখাতে যাই, ট্রান্সলেটর থাকে। তোমরা যদি ভালো করে বাংলা বলতে পারো তাহলেও কিন্তু চাকরি আছে। ভালো করে যদি একটা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারো, তোমরা যদি ডিটিপি প্রিন্টিংটা বা ইয়েটা ভালো করে শিখো, একটা বই কিভাবে তৈরি করতে হয় এগুলি শিখে যাও, তাহলে অনেক কাজ আছে। সেদিন জুবিন গার্গ মারা যাওয়ার পরে আমার দাদা বলছিল যে দেখেছিস অরিজিৎটা কিরকম লিখেছে, কলমটা দেখেছিস, বা পরম ভট্টাচার্যের কলমটা দেখেছিস? তো এই যে কলমের যে প্রশংসা হয়েছে, কলম মানে তো এই কলম নয়, কলম হচ্ছে গিয়ে তার লেখনী। কলকাতায় আজকেও কলেজ স্ট্রিটে কিন্তু ভিড় হয়, আজকেও কলেজ স্ট্রিটে মানুষে বইপত্র কিনে। এই যে পড়ার অনভ্যাসটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেটা ধীরে ধীরে কিন্তু আমাদের মধ্যে বাড়ছে। আমরা বই মেলাতে যাই, ফুচকা খাই, ঘরে চলে আসি, এগরোল খাই, হাতে করে কিন্তু বই আনি না। বইয়ের দোকানের সামনে স্টিকার ঝুলিয়ে রাখে, কলম ঝুলিয়ে রাখে, রকমারি জিনিস এখন বই মেলায় বিক্রি হয়। সেটা কি একটা প্রহসন নয়? সেই জন্য আমরা পড়ার অভ্যাস তৈরি করতে হবে, লিখার অভ্যাস। প্রজ্ঞা পড়াবেন তোমাদের নেক্সটে, কেন লিখবো, কি জন্য লিখবো, কেন পড়বো, কি জন্য পড়বো, ইত্যাদি বিষয়। অনেকেই বাংলা নিয়ে আমাকে জিজ্ঞাসা করতো, বাংলা পড়িয়া কি তা হইতো, বাংলা পড়ে কি হবে, বাংলা কেন পড়ছো, ম্যাজিস্ট্রেট হবে নাকি বাংলা পড়ে, না ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, কিছুই তো হতে পারবে না। আচ্ছা মোটমাট, কিন্তু মনের মধ্যে একটা জেদ থাকতে হবে, এটা আমার মাতৃভাষা। আমারই 2 ছাত্রী, একজন বলেছে, নাম বলছি না, বাংলা পড়ে কি হবে ম্যাডাম, কি জন্য যে বাংলা পড়লাম, পড়ে আজকে দেখুন তো আমি কোনো চাকরি বাকরি পাচ্ছি না। সে রাজনীতিতে চলে গেছে, সে পঞ্চায়েতে ইলেকশন জিতে মেম্বার হয়েছে, এখন বলেছে আমার ধারাটা আমি বদলে দিয়েছে, বাংলা পড়ে কিছু হয় না। আরেকটা ছাত্রী, কালকে তার 5টা কাব্যগ্রন্থ একসাথে উন্মোচিত হয়েছে, ডক্টর অর্পিতা দাস, সে বলেছে বাংলা পড়েই তো হয়, আমি তো 5টা বই লিখলাম, 4টা বাংলায় লিখলাম, একটা ইংরেজিতে লিখলাম। তো বাংলা পড়ে যে আমরা ইংরেজি জানবো না এমন নয়, কিন্তু ভালো করে বিভিন্ন ভাষা, এখানে বলেছেন তারা, বিভিন্ন ভাষায় দক্ষ হতে হবে। আজকে তোমাদের হাতে যে মোবাইল আছে, আমাদের তো ছিল না। আমরা সহায়ক গ্রন্থের জন্য লাইব্রেরিকে তন্ন তন্ন করে খুঁজেও 2টো ভালো বই পাইনি, অথচ আজকে তোমাদের মোবাইলে বিশ্ব সাহিত্য তোমাদের হাতের মুঠোয়। তোমরা যে বই চাও সেটাই পড়তে পারছো, যে রেফারেন্স চাও সেটাই নিতে পারছো, তোমরা যদি চাও। এটা দিয়ে অনেক কিছু করে নেওয়া যায় মোবাইল দিয়ে, কিন্তু আমরা কি করি, উনি বলে গেছেন রিল তৈরি করি। রিলে কোনো ভবিষ্যৎ হবে না। রিল, ফেসবুক আর কি করে, ফেসবুক ব্যবহার করে, কিন্তু এগুলি দিয়ে কোনো ভবিষ্যৎ তৈরি হবে না। ভবিষ্যৎ তৈরি হবে ভালো লিখতে যদি পারো, তাহলে ভালো পড়তে পারো, বাংলা ভাষায় দক্ষ হতে পারো, এবং যা পড়বে সেই পড়ার প্রতি যদি তোমার মনের মধ্যে ভালোবাসা থাকে, এই ভালোবাসা তোমায় অনেক দূরে এগিয়ে দেবে। আসাম সরকারের স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র ভিত্তিক এক মেগা হেলথ ক্যাম্প শুশ্রূষা সেতু 28 অক্টোবর শ্রীভূমি জেলার সীমান্ত শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই মেগা হেলথ ক্যাম্পে মূলত 0 থেকে 18 বছর বয়সীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনে রেফারেল সুবিধার মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের
উন্নত মেডিকেল কলেজ বা বিশেষ ক্ষেত্রে বহির্রাজ্যের উন্নত হাসপাতালে সম্পূর্ণ সরকারি খরচে চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে শিশু ও কিশোর কিশোরীদের বিভিন্ন রোগ ও বিকলাঙ্গতা শনাক্তকরণ ও চিকিৎসার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই ক্যাম্পে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তাল্পতা ও পুষ্টি, চর্মরোগ, দৃষ্টি ও শ্রবণ সমস্যা পরীক্ষা, জন্মগত ত্রুটি, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা এবং বিকাশজনিত বিলম্বের শনাক্তকরণ করা হয়। পাশাপাশি দন্ত ও চোখের পরীক্ষা, কিশোর কিশোরীদের স্বাস্থ্য পরামর্শ, পুষ্টি ও পরিচ্ছন্নতা বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। এতে টিকাদান কার্যক্রম ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতামূলক বিষয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও প্রদান করা হয়। এদিন মেগা হেলথ ক্যাম্পের শুরুতে শ্রীভূমি জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের মিন, পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মেগা হেলথ ক্যাম্প বা শুশ্রূষা সেতু আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে যাতে অনুষ্ঠিত হয় এবং তাতে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ এমএলএ থেকে আরম্ভ করে জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, ওয়ার্ড সদস্য সবাই বা হেলথ ডিপার্টমেন্টের পুরো টিম একসঙ্গে আমরা যাতে সবাই যেরকম কম বা চিরুনি দিয়ে পুরো ডোর টু ডোর আমরা তল্লাশি চালিয়ে যাতে আমরা 0 থেকে 18 এর মধ্যে যে 50টি রোগ নির্ণয় করা আছে তার যদি কোনো ইনফেক্টেড বা এফেক্টেড কেউ থাকে ওনাকে এই হেলথ ক্যাম্পে নিয়ে আসা এবং ওনাদের বাড়িতে যাওয়া, খাওয়া দাওয়া, মেডিসিন, ফুল ট্রিটমেন্ট যদি এখানে হয় এই ট্রিটমেন্ট ব্যবস্থা করা যায় তাহলে শ্রীভূমি জেলায় হবে। যদি শ্রীভূমি জেলায় না হয় মেডিকেলে, নাহলে গুয়াহাটি মেডিকেল কলেজ বা ভারতবর্ষের যে কোনো সুপার স্পেশালিটি হসপিটালে, এতে পূর্ণ সুস্থ সবাই থাকতে পারে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ হাতে নিয়েছেন। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস বলেন, অনেকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়িও চলে গেছেন। মেডিসিনের কাউন্টার, বড় কাউন্টার এখানে রাখা হয়েছে। প্রত্যেক বিভাগের ডাক্তাররা রয়েছেন, নির্দিষ্ট রুম রয়েছে, দেখাচ্ছেন। খুব ভালো লেগেছে যে সরকার এটা বড় পদক্ষেপ নিয়েছে। এখানেই শেষ নয়, এখানে অনেকের ওষুধ দেওয়া হয়ে গেছে, তার আর আসতে হবে না, কোনো জায়গায় যেতেও লাগবে না। কিন্তু অনেককেই আমাদের সিভিল হসপিটাল বা আমাদের শিলচর মেডিকেল কলেজ বা এমনও হতে পারে যে ভারতের অন্য রাজ্যেও তাকে পাঠানো হতে পারে। তো এটা এই ধরনের একটা স্কিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছিল আগে, যে 25টা রোগের এখানে রোগ এবং জন্মগত যে বিকলাঙ্গ ভাব, দাঁত, চোখ, এগুলো বা অন্য শারীরিক বিকলাঙ্গ, স্নায়ু রোগী, এরকম অনেক শিশুরা আছে। আমাদের আসাম সরকারের ইচ্ছা যে 0 থেকে 18 তাদের সকলের চিকিৎসা করিয়ে যাতে ভবিষ্যৎ সুন্দর নাগরিক তৈরি করা। এটা তাদের উচিত সময় যে আগের থেকে তাদের চিকিৎসা করিয়ে তাদেরকে সুন্দর নাগরিক হিসাবে তৈরি করা। এখানে আমি বয়স্করাও এসেছেন, আমিও যারা নিয়ে এসেছি বয়স অন্তত 55-60-এর কিনারে হবে। শ্রোতা বন্ধুরা, আজ যেখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।